খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আয়োজনে আজকের আলোচ্য বিষয় ক্রিকেটে ফ্যাসিবাদ। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিতে চাই। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট খোয়াতে হবে লিটন দাসদের, এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ESPN ক্রিকইনফো। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি, এখনো পর্যন্ত কিছুই জানায়নি ICC। ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, বরং সর্বোচ্চ মহলের চাপে মুস্তাফিজকে IPL থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন BCCI এর এক কর্তা। এমনকি বাংলাদেশি তারকার বাদ পড়ার খবরটি গণমাধ্যম থেকেই জেনেছেন বলে দাবি তার। এবং ক্রিকেটারদের কঠোর নিরাপত্তার আশ্বাস দিলেও ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলার কোনো সুযোগ নেই বাংলাদেশের। ICC ভারত থেকে ভেন্যু পরিবর্তনে রাজি না হলে ওয়াক ওভারের পথেই হাঁটবে BCB বলে জানিয়েছেন BCB পরিচালক আসিফ আকবর। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম। এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু ক্রিকেটে ফ্যাসিবাদ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন BCB পরিচালক আসিফ আকবর। আসিফ আকবর ভাই, স্বাগত আপনাকে এখন টেলিভিশনের এখন মাঠের এই আয়োজনে। থ্যাংক ইউ। বাংলাদেশের ক্রিকেটে এই সময়টাই খুব একটা অস্থির সময় কাটছে বলতেই হবে, এবং আপনি BCB পরিচালক হয়েছেন, তারপর থেকেই নানান ইস্যুজ রয়েছে অভ্যন্তরীণ, এবং এবার বৈশ্বিক একটা ইস্যু চলে আসলো। এবং এই যে ইস্যু 3 তারিখ থেকে শুরু হলো, পরবর্তী সময়ে মুস্তাফিজকে সরাসরি বাদ দেওয়ার সিদ্ধান্ত, এবং এরপরে প্রথমে আপনারা একটা মিটিং করেছেন BCB। সেই মিটিংয়ে নিরাপত্তার ইস্যু বা ICC-কে চিঠি দেওয়ার কোনো ইস্যু ছিল না প্রাথমিকভাবে। পরবর্তীতে ইমার্জেন্সি আপনারা মিটিং কল করেছেন। এই সময়গুলোতে এই যে ডিসিশনটা নেওয়া হলো যে আমরা বিশ্বকাপে কোন শর্তে যেতে রাজি বা কোন শর্তে যেতে রাজি না, এই সময়গুলো আসলে BCB পরিচালক হিসেবে কিভাবে কেটেছে, এবং সিদ্ধান্তগুলো নেওয়াটা বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে যে এটা একটা সিদ্ধান্ত, কিন্তু ভেতরে এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল? থ্যাংক ইউ। আমরা যখন জানতে পেরেছি যে মুস্তাফিজকে IPL থেকে বহিষ্কার করা হয়েছে এক ধরনের অপমানজনকভাবে, সেটা আমরা খুব গুরুত্ব সহকারে আমল নিয়েছি। এবং পরবর্তীতে আমাদের, যেহেতু সিলেটে আমাদের BPL চলছে, সেখান থেকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন আমরা ডিরেক্টররা রাতের বেলা একটা মিটিংয়ে বসবো। তো সেটা বোর্ড মিটিংয়ে, ভার্চুয়াল বোর্ড মিটিং। তো সেই মিটিংয়ে সিদ্ধান্ত এসেছে যে আমরা আমাদের খেলার ব্যাপারে মুস্তাফিজের ইস্যুটা, যেখানে একটা নিরাপত্তার ইস্যু দাঁড়িয়েছে একজন প্লেয়ারের, যে IPL ফ্র্যাঞ্চাইজি খেলবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্লেয়ার, এবং সে কিন্তু নিজ থেকে IPL খেলার জন্য অ্যাপিয়ার করেনি। তাকে পছন্দ করেছে এজেন্সি, তাকে অকশনে তুলেছে, কিনেছে এবং তাকে বের করে দিয়েছে অপমানজনকভাবে, যেটা বাংলাদেশের ক্রিকেট সভ্যতা, বাংলাদেশের মানুষের মনে আঘাত করেছে। এবং সেই সাথে BCB একটা প্রেস্টিজিয়াস বোর্ড, BCB ICC-র একটি ফুল মেম্বার, এবং BCB সব স্ট্যাটাসে ক্রিকেট খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে ক্রাউড, আমি মনে করি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3টা দেশের ক্রাউডের উপর অনেক কিছু নির্ভর করে যে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ, ক্রিকেটের যে দর্শক আমাদের। তো সেই হিসেবে আমাদের দর্শকদের আবেগ এবং আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, আমাদের খেলোয়াড়দের সুরক্ষা, তাদের সফর, তো সব কিছু মিলিয়ে আমরা রাতের বেলা ডিসিশন নিয়েছিলাম আমরা ICC-কে জানাবো যে আমরা সিকিউর না, আমাদের সিকিউরিটি কী হতে পারে। বাট ঘটনাটা বদলাতে শুরু করে আস্তে আস্তে মিডিয়া বুলিং যখন শুরু হয়, বা আমাদেরকে যখন মিডিয়াকে বলতে হবে বা প্রেস করতে হবে যে আমরা এটা ভাবছি, তখন আমরা পরদিন দুপুর 12:30টায় একটা ইমার্জেন্সি মিটিং করি, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা, যেহেতু একটা প্লেয়ারকে তারা সিকিউরিটি দিতে পারছে না, এখন তাদের সর্বোচ্চ লেভেল থেকে একটা উগ্রবাদকে সমর্থন করে বা ওটার ভয়ে তারা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে খেলতে দিচ্ছে না। এটা আমরা পার্সোনালি নেই, এটা ন্যাশনাল ওয়াইড আমরা নিয়েছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ভারত পার্টে অনুষ্ঠিত হবে সেটাতে আমরা অংশগ্রহণ করব না।
এটার রিজন হচ্ছে আমাদের যদি একটা প্লেয়ারের নিরাপত্তা তারা দিতে না পারে, তো সেক্ষেত্রে আমাদের 15 জন টিম মেম্বারের নিরাপত্তা কীভাবে দিবে? তাদের ফ্যামিলি আছে, এবং একটা প্লেয়ার মাঠে খেলবে নাকি তার প্রাণ বাঁচানোর চিন্তা করবে, তো এটা তো ক্রিকেট খেলার স্টাইল হতে পারে না, এটা পরিবেশ হতে পারে না। তারপরে গিয়ে আমরা চিন্তা করলাম যে আমাদের প্রায় 100-150 মিডিয়া কর্মী সেখানে থাকবে, অনেক সংগঠক সেখানে থাকবে, 8-10 হাজার দর্শক সেখানে থাকবে। আর বর্তমানে সেখানকার যে পরিবেশ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে বাংলাদেশিদেরকে রাস্তাঘাটে হ্যারাস করা হচ্ছে, পূজায়, ঈদে, সব জায়গায়। তো বাংলাদেশের সাথে তাদের একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে নিরাপত্তা ইস্যুটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়র, এবং সেই নিরাপত্তা ইস্যুটা মাথায় রেখে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি। বাট ভারতের বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে, বা অন্যান্য রাজনৈতিক নেতারা কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট তারা যেভাবে বলছে, সেটা হচ্ছে যে সিদ্ধান্তটা বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক নয়। এবং একই সঙ্গে ক্রিক ইনফো, যেটা আসলে একদিক থেকে বলা যায় যে ভারতই সেটা নিয়ন্ত্রণ করে, ক্রিক ইনফো আজকে মধ্যরাতে একটা সংবাদ ছড়িয়েছে, সেটা হচ্ছে এরকম যে আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে যে তাদেরকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে খেলতে হবে, অন্যথায় বিকল্প ভেন্যুর কোনো সুযোগ নেই। যদি বাংলাদেশ ভারতে গিয়ে না খেলে তাহলে ওয়াক ওভার বা পয়েন্ট খোয়াতে হবে, এরকম একটা বিষয়। এটা ইনফ্যাক্ট আমরা ক্রিক ইনফোর যে তথ্যটা আমরা রাতেবেলা পেয়েছি, এটা নিয়ে সকালবেলা আমাদের বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল খোলাসা করে বলেছেন যে এটা কোনো সত্যতা নেই, আইসিসির কোনো চিঠি বা কোনো রকম ইনফরমেশন এখানে আসেনি। আর দ্বিতীয়ত আমি যে সময়টা আছি লাইভে, এই সময় পর্যন্ত আমরা আইসিসির একটা চিঠি আসার খবর পেয়েছি, কিন্তু সেটা এখন বিশ্লেষণ করা হয়নি। আর আমরা সেটাকে প্রপাগান্ডা হিসেবে নিচ্ছি, কারণ আমরা এখানে মিডিয়া বুলিং বা মিডিয়া সারফেস ফেস করতে হচ্ছে আমাদেরকে। তো আমাদেরও মিডিয়া আছে, তো সাধারণত আমরা এখন কি করি, কন্টেন্ট আর নিউজের মধ্যে একটা গুবলেট হয়ে গেছে, কোনটা কন্টেন্ট আর কোনটা নিউজ হবে অথেন্টিক, আর কন্টেন্ট হবে আন্দাজে হইতে পারে, না হইতে পারে, গুজব বা আলাপ। তো আমরা সেক্ষেত্রে যদি না গিয়ে যদি অথেন্টিক আলাপ করি, আমরা এখন পর্যন্ত আমাদের স্ট্যান্ডে আছি। আমরা আইসিসির সাথে এখনও কোনো যোগাযোগ হয়নি, এবং আমরা আইসিসি যখন রিপ্লাইটা দিবে ডেফিনেটলি আমরা প্লেস করবো। আর আমিনুল ইসলাম বুলবুল নিজেই ক্লিয়ার করেছেন যে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়। আমরা যখন এই মুহূর্তে কথা বলছি ততক্ষণে আপনাদের কাছে অর্থাৎ বিসিবিতে আইসিসি একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার জন্য ভারতে তারা সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টা নিশ্চয়তা দেবে, এবং নিরাপত্তার ইস্যুতে ফার্দার বাংলাদেশের সঙ্গে তারা যোগাযোগ করবে। কিন্তু সেখানে এরকম কোনো আদেশ দেওয়া হয়নি যে যদি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশকে ওয়াক ওভার দিতে হবে, বা এটার কোনো বিকল্প নেই। এই বিষয়ে প্রসঙ্গগুলো আসেনি। অর্থাৎ ক্রিক ইনফো মধ্যরাতে যেটা ছড়িয়েছে সেটা ভুল। এই যে একটা গুজব ছড়ানো, এবং এই গুজব ছড়ানোর কাজটা কিন্তু মুস্তাফিজুর রহমানকে যখন কেকেআর দলে নিয়েছিল তারপর থেকেই কিছু উগ্রবাদী সংগঠন কিন্তু এই কাজগুলো করে আসছিল, এবং এটার সাথে সরকারি দলের ভারতের অনেকেই গলা মিলিয়েছেন, অনেক ক্রিকেটার গলা মিলিয়েছেন। তো এটা কি আসলে কোনোভাবে মনে হচ্ছে যে এটা বিসিসিআই নয়, এটা আইসিসি নয়, এটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, শীর্ষস্থানীয় পর্যায় থেকে এরকম একটা ডিসিশন আনা হচ্ছে? কারণ আমরা জানি যে কলকাতায় কিছুদিন পরেই বিধানসভা রয়েছেন, মানে এটা কি আসলে রাজনৈতিক ইস্যু হয়ে গেছে কিনা? আমি সরাসরি বললাম, আমি যে জায়গায় আছি অ্যাজ বিসিবির ডিরেক্টর, সেখান থেকে আমাকে অথেন্টিক কথাই বলতে হবে এবং ইনফরমেটিভ কথাই বলতে হবে। তো যেহেতু ক্রিক ইনফোর তথ্যটা সঠিক নয়, এরকম বুলিং আমরা অনেক আগে থেকে ফেস করছি আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে 24 জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি যে আমরা তাদের একটা মোটামুটি ট্রল না ঠিক বুলিংয়ের শিকার হচ্ছে, এবং মিথ্যা তথ্য, তাদের অনেকগুলা মিডিয়া হাউস কিন্তু মিথ্যা তথ্যের দায়ে অভিযুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমি ওখানে যাব না। ওদের রাজনীতির খেলা, ওদের ইলেকশন কলকাতায় 26 এপ্রিল মাসে, তো সেটাও তাদের খেলা। কিন্তু আমরা যেটা ফিল করলাম, ভারতের মতো এত বড় দেশ, এত সুরক্ষিত তাদের সিস্টেম, এতদিন ধরে তারা আইপিএল করছে, এত বড় বড় টুর্নামেন্ট তারা আয়োজন করে, তারা সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ক্রিকেট সবচেয়ে বড় দেশ, তারা এত বড় একটা দেশ, একটা মুস্তাফিজুর রহমানকে প্রোটেকশন দিতে পারবে না, এবং তাকে অসম্মান করে, তাকে কোনো রকম মতামত না দিয়ে তাকে বের করে দেয়া, এটা আমাদের শুধুমাত্র আইপিএল বা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার ইস্যু না, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ইস্যু। আমাদের একজন খেলোয়াড়কে অপমান করা হয়েছে, সেই সঙ্গে পুরো বাংলাদেশকে অপমান করা হয়েছে, সেটা আমরা মাথায় রেখেই, পাশাপাশি নিরাপত্তার চিন্তাটা মাথায় রেখে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি। আর যে কোড অফ কন্ডাক্টের কিছু হিসাব আছে, আমরা যদি অতীত দেখি, অতীতে আমরা দেখেছি যে এরকম অনেকেই জিম্বাবুয়ে সফরে যায় নাই, কেউ অস্ট্রেলিয়া আসেনি, ভেন্যু চেঞ্জ হয়েছে বা ভেন্যু চেঞ্জ হয়নি, পয়েন্ট কাটা গিয়েছে। তো সেগুলো হচ্ছে সম্ভাব্যতা। তো আমরা সেই সম্ভাব্যতার মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে ভেন্যু চেঞ্জ,
একটা হচ্ছে পয়েন্ট কাটা যাবে ওয়াক ওভারে, সেটা অতীতে হয়েছে, দুটোই হয়েছে অতীতে। তো আমরা কোড অফ কন্ডাক্ট দেখবো, কোড অফ কন্ডাক্ট পর্যালোচনা করবো, তারপর ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। আহ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুর নামটা দিয়েছি হচ্ছে ক্রিকেটে ফ্যাসিবাদ। আপনার কি কোনোভাবে মনে হয় যে মানে পর্যায়ক্রমিকভাবে যেভাবে বিসিসিআই এর আধিপত্য বাড়ছে আইসিসির উপরে, ইনফ্যাক্ট আমি যদি একটু নাম ধরেই বলি, জয় শাহ যিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী, অমিত শাহের ছেলে, তিনি বিসিসিআই এর সভাপতি ছিলেন, তিনি এখন আইসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন। এবং বিসিসিআইরই এক কর্মকর্তা বলেছেন এটা সরকারি পর্যায় থেকে আসলে, এটা ক্রিক ইনফোর নিউজ একটু আগে যারা ছড়িয়েছিল যে বাংলাদেশের জন্য কড়া বার্তা দিয়েছে আইসিসি, সেই ক্রিক ইনফোই কিন্তু বলছে যে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলছেন তারা জানতেনই না যে তাদেরকে এই ধরনের কোনো নির্দেশনা তারা আইপিএল এর কর্তৃপক্ষকে দিয়েছেন বা কেকেআরকে দেওয়া হয়েছে, এটা সরকারের উচ্চ পর্যায় থেকে সরাসরি সেখানে গিয়েছে। তো ক্রিকেটে কি আসলে ফ্যাসিবাদের বিষয়টা শুরু হয়ে গেল, মানে এরকম মনে হয়? এটা আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি যে আইসিসি একটা বিশেষ দেশ দ্বারা প্রভাবিত, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমরা যদি মানে একটু স্ট্যাটিস্টিক্সে যাই, ভারতের 130 কোটি লোক, পাকিস্তানের 21 কোটি, বাংলাদেশের 20 কোটি, এটা কিন্তু সর্বোচ্চ ক্রাউড ক্রিকেটের জন্য। এবং তারপরে ইংল্যান্ডে আছে 6.5 কোটি মানুষ, তারপরে কিন্তু 50 লাখ, 20 লাখ, 2.5 কোটি শ্রীলঙ্কা, এইভাবে এই সমস্ত কমিউনিটি বা এই ধরনের জনসংখ্যা মধ্যে ক্রিকেটটা হয়। তো সুতরাং একাধিপত্য বিস্তার করার জন্য, দমন করার জন্য দুইটা দেশই আছে জনবহুল, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। তো পাকিস্তানের সাথে আগেই তাদের কনফ্লিক্ট আছে, পাকিস্তান তাদের রাস্তা বেছে নিয়েছে। বাট এই আইপিএল ইস্যুতে এবং ওই যে তাদের যেই মুস্তাফিজকে যেভাবে বহিষ্কার করা হলো বা তাকে যে অপমান করো, সেটা আমার কাছে দাদাগিরি মনে হয়েছে। কারণ আমরা যাব, যারা হোস্ট হবে, তাদের বিনয়টা থাকবে একরকম, তাদের আগ্রহ থাকবে একরকম, আমরা থাকবো উচ্ছ্বসিত, আমরা যাব দাওয়াতে মেহমান বা খেলতে যাব। তো সুতরাং এই তাদের আচরণটা কিন্তু ওই দিকে যাচ্ছে, এবং এটা আজকে না, এটা দীর্ঘদিন ধরে খেলছে। প্লেয়ারদের সাথে হাত না মেলানো, পুরস্কার না দেয়া সহ তাদের বড় বড় কথাবার্তা, তো এটা তো আসলে হবে না। ক্রিকেট বাণিজ্যে যদি কোনো বড় পার্টিসিপেন্ট থাকে কারো, সেটা বাংলাদেশেরও স্টেক হোল্ডার, ওয়ান অফ দ্য। তো সুতরাং আমার মনে হয় ওই এই রাজ্যে ওই রাজ্যে, এই রাষ্ট্রে ওই রাষ্ট্রে কী হয়েছে সেটা না ভেবে আইসিসিকে একটা নিউট্রাল ফরম্যাটে যেতে হবে, যেখানে তার সমস্ত সদস্য দেশ সম অধিকার পাবে। বিশেষ করে আমরা তো ফুল স্ট্যাটাস প্রাপ্ত টিম, আমরা একটা পূর্ণ সদস্য, আমাদের সব ধরনের খেলা আমাদের হয়। তো সুতরাং আমাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, এবং আমাদের প্রতিটি ইঞ্চি, যেখানে আমাদের হিসাব আছে, আমাদের মুস্তাফিজ থেকে শুরু করে যে কোনো টুর্নামেন্ট হোক, লিগ হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, সারা বিশ্বে যেখানে আমাদের প্লেয়াররা খেলে, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর ইন্ডিয়াতে আমাদের যে অবস্থা এখন, আপনি যেটা একটু বলছিলেন যে ফ্যাসিজমের যে অবস্থা, আমরা দেখেছি বাংলাদেশ থেকে ফ্যাসিজম পালিয়ে যাওয়ার পরে বা বিদায় নেওয়ার পরে ফ্যাসিস্টের একটা বিরাট অংশ ইন্ডিয়াতে আছে, এবং তারা আশ্রয় প্রশ্রয় আছে, এবং সেখান থেকে অনেক শোনা যায় এখান থেকে ক্রাইম করে তারা সেখানে আশ্রয় নিয়ে নেয়। তো এটা তো এক ধরনের অফেন্স। আমরা তো এটা ভয় পেতেই পারি যে আমি যদি কলকাতায় 3টা ম্যাচ আমি যদি খেলতে যাই, আমার 10,000 দর্শক, আমার 150 মিডিয়ার লোক থাকবে, আমাদের প্লেয়ারদের ফ্যামিলি থাকবে, আমাদের অর্গানাইজার্স থাকবে, ডিরেক্টরস থাকবে, অনেক রকম অনুষঙ্গ থাকবে সেখানে। তো সেখানে যদি একটা স্যাবোটাজ হয়ে যায়, সেটার দায়িত্ব কে নেবে? তো এসব মিলিয়ে আমরা যদি ভয় পাই, তাহলে আমরা ক্রিকেট খেলতে যাবো কেন? আর আমরা যদি ভয় পাই, তাহলে আমরা কেন রুখে দাঁড়াবো না? এটা হচ্ছে মূল কথা। অবশ্যই এই বিষয়ে আরও কথা হবে আসিফ ভাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি আপনাদের কাছে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আসিফ ভাই, আপনি গতকালও কথা বলেছেন একটা, সেটা হচ্ছে যে যদি নিরাপত্তা নিশ্চিত করে তাহলেও ভারতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। বেশ কিছু কনসার্নের কথা আপনি একটু বিরতির আগেই বলছিলেন। আইসিসি যে নতুন করে আপনাদেরকে চিঠিটা দিল, এই যে একটু আগে যে চিঠিটার কথা বললাম, তারা নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে এবং যাবতীয় ধরনের যেই জায়গাগুলোতে হয়তো গ্যাপ থাকবে সেই গ্যাপগুলো তারা পূরণ করার চেষ্টা করবে। যদি সেরকমভাবে আসে, তাহলে কি আসলে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে? না, এটা তো শুধু বাংলাদেশ দলের ইস্যু না, আমি আগেও বলেছি। এই ইস্যুটা একটা সামগ্রিক ইস্যু, কারণ আমাদের সার্বভৌমত্বের ইস্যু। এটা আমাদের একটা প্লেয়ারকে আপনি নিলেন, আবার ফেলে দিলেন, এগুলো তো খেলা না। এটা আমাদের দেশে একটা সম্মানবোধের জায়গা আছে, যেখান থেকে আমরা কোনো ছাড় দিতে প্রস্তুত না। টুর্নামেন্ট তো নর্মাল টুর্নামেন্ট, একটা আইসিসি ওয়ার্ল্ড কাপ, টি-20 এরকম টুর্নামেন্ট হয়ে থাকবে, কিন্তু যেখানে আমার দেশের সম্মান ভুলণ্ডিত হবে। প্লেয়াররা কারা? তারা অ্যাম্বাসেডর টু দ্য কান্ট্রি। একজন গায়ক, গায়িকা, অভিনেতা, তারা যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, তারা কিন্তু অ্যাম্বাসেডর হয় ওই দেশের। তো আমাদের মুস্তাফিজ হচ্ছে আমাদের অ্যাম্বাসেডর টু দ্য ওয়ার্ল্ড। তাকে অপমান করা মানে জাতিকে অপমান করা। এই অপমানিত আমরা হয়েছি,
অপমানিত হওয়ার পর আমরা সিকিউরিটি রিজন তুলেছি, কারণ ওদের মুখের ভাষা যে আমাদের প্লেয়ারদেরকে মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না, বিমানবন্দর থেকেই নাকি তাকে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে, স্টেডিয়াম ভাঙচুর হবে। তো এগুলো তো আমরা শুনি দেখি, কিন্তু যেহেতু আমি একটা রেসপন্সিবল জায়গায় আছি সেখান থেকে আমি বলতে পারি আইসিসি শুধু দিবে প্লেয়ারদের নিরাপত্তা, আর আমার যে মিডিয়া কর্মী, আমার যে দর্শক, আমার যে অর্গানাইজার, এই বর্তমান যে ঘটনাগুলো ঘটছে ভারতের, বিশেষ করে শিলিগুড়ি, কলকাতা এই সাইডে, যে আমাদের বাংলাদেশিদেরকে ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে, অ্যাসল্ট করা হচ্ছে, এবং বাংলাদেশের বিদ্বেষমূলক একটা মনোভাব তাদের, এটা একটা যুদ্ধন্দি মনোভাব তাদের, এটা তাদের রাজনীতির কারণে করছে কিনা, রাজনীতির কারণে করছে সেটা আমার ইস্যু না। ইস্যু হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিক যদি ভারতে যায় তাদের টোটাল সিকিউরিটি এনশিওর করতে হবে। আমার একটা মিডিয়া কর্মী যদি যায়, আমার একটা ডিরেক্টর গেল, কিংবা কোনো একটা সংগঠক গেল, সে যদি অ্যাসল্ট হয়ে যায়, স্যাপার হয়ে যায়, আপনি সরি বলে দেবেন? তাই সরি বলার জন্য, শোনার জন্য কিন্তু আমরা রাজি না। যাই হোক, আজকে আমরা আবার বসবো, আইসিসির চিঠির উপর ডেফিনেটলি আমাদের হবে মিটিং, এবং সেটা আমাদেরকে অফিসিয়ালি আমরা আশা করছি বিকেলে আমরা জানাতে পারবো বিসিবি থেকেই যে আলটিমেটলি আমরা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর আমি যেগুলো বলছি সেগুলো অতীতের ঘটনার আলোকে, ইতিহাসের আলোকে, এবং আমাদের যে অবস্থানটা এই টুর্নামেন্ট নিয়ে, সেটা আমরা নিরাপত্তা ইস্যুতে আসলে আমরা সঙ্গীন। আইসিসি কি বললো সেটা নিয়ে পর্যালোচনা হবে, তারপর আমরা কতটুকু কমফোর্টেবল থাকবো সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আপনারা তো হচ্ছে ওয়াক ওভার বা বিশ্ব ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে কিছু কিছু শর্ত সাপেক্ষে অটল আছেন যে খেলতে যাবেন না। বিকল্প কি আসলে চিন্তা করা হয়েছে যে এই সময়টাতে যদি খেলতে না যায় বাংলাদেশ, বা শেষ পর্যন্ত যদি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ মানে নাই করা হয়, সেই ক্ষেত্রে ওই সময়টা আসলে বাংলাদেশ কি করতে পারে বা কিভাবে সময়টা কাটাতে পারে? দেখুন, আমাদের তো ম্যাচ 4টা, 3টা কলকাতায়, একটা মুম্বাইতে। তো অটোমেটিক্যালি আমাদের ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে। তো আমাদের বিকল্প বলতে যেটা, সেটা আমরা খেলতে যাবো সিকিউরিটি রিজনে, আমাদের বিকল্প একটাই, সেটা হচ্ছে ভেন্যু। আরেকটা আছে শ্রীলঙ্কা, সেখানে আমাদের শিফট করে দিতে হবে, এবং সেই শিফটিং নিয়ে যত আলোচনা। বাট এই মুহূর্তে নিরাপত্তার যে অবস্থা ইন্ডিয়াতে, আমরা আসলে কমফোর্টেবল নেই, ভারত যাওয়ার জন্য প্রস্তুত না। বাট আইসিসি কি পরিমাণ নিরাপত্তা দিবে, মানে কতজনকে নিরাপত্তা দেবে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আইসিসির কি কোনো ক্ষেত্রে একটু গাফিলতি দেখছেন কিনা? কারণ হাতে আরো একটা মাস সময় ছিল, মানে তারা চাইলেই হয়তো বা ভেন্যু পরিবর্তন বা সূচিটা একটু রিশিডিউল করে দিতে পারতো কিনা, বা সেই পথে তারা হাঁটতে পারতো কিনা। আইসিসি আসলে একটা প্রফেশনাল বডি, এটা তো কারো প্ল্যানে মাথায় চলে না, এটা তাদের একটা ইয়ার ক্যালেন্ডার থাকে, তারা ইয়ারলি এই প্রোগ্রামগুলি করে থাকে। তো আমাদের ইনফরমেশনের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়, কিন্তু যে ঘটনাটার জন্য হচ্ছে সেটা সদ্য উদ্ভূত 3 তারিখে, তো আজকে হলো 7 তারিখ। তো সেক্ষেত্রে 4 দিনের ইস্যু, তো রিশিডিউল করার জন্য সময় লাগে। তো এখনো টুর্নামেন্টে বাকি আছে প্রায় 1 মাস 5 দিন। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে রিশিডিউলের সুযোগ আছে, এবং আমরা আমাদের অ্যাপ্লিকেশন তুলে ধরবো আইসিসির কাছে এটা। আর আইসিসি যদি কি করতে পারতো না পারতো, সেটা আসলে এটা সারা বছর ক্যালেন্ডার থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে অ্যাঙ্গেলে কাজ করি না কেন, যেটা আসলে একটা প্রোগ্রামের মধ্যে চলে, এটা 1 বছর 2 বছরের প্ল্যান, এটা 4 বছর 5 বছর 10 বছরের প্রোগ্রাম থাকে। আপনার কাছে দুইটা জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে ভারতীয় অনেক ক্রীড়া বিশ্লেষক বলেছেন যে মুস্তাফিজ ইস্যুটা আসার আগে পর্যন্ত নিরাপত্তার ইস্যু নিয়ে কোনো কথা হয়নি, মুস্তাফিজের ইস্যুটা যখন আসলো তখন এখন নিরাপত্তার ইস্যু দেখানো হচ্ছে। এটা আমাদের রাজনৈতিক পলিসি থেকে সেদিকেই তারা আঙুল তুলেছে। এবং একই সঙ্গে আগে এই প্রসঙ্গেই যেতে চাই আর কি, এটা একটু। আঙুল তো তোলা যায়, আঙুল তুলতে আমরাও পারি, আঙুল তো আমাদেরও আছে, কিন্তু ঘটনা হচ্ছে ওরা কোন পার্সপেক্টিভে মুস্তাফিজকে রিফিউজ করলো সেটা আমাদের হচ্ছে মুখ্য, সেটা হচ্ছে নিরাপত্তা। তো যেই দেশ একটা প্লেয়ার নিরাপত্তা দিতে পারে না, বারবার যেটা রিপিট করছি আমি, তাহলে আমাদের বাকি 1500 আমাদের বাকি দেশের নিরাপত্তা কীভাবে দিবে? ওটা এনশিওর করার পরেই হয়তো আমরা ভাববো, তারপর হচ্ছে প্রেস্টিজিয়াস ইস্যু আলাপটা। কিন্তু তার আগে তো আমাদেরকে খেলোয়াড়দের সুরক্ষা ফার্স্ট। আমরা তো প্রত্যেক দিন আমাদের ন্যাশনাল প্লেয়ার জন্ম নিতে পারবো না। একটা প্লেয়ার মাঠে খেলবে, সে ভাববে যদি শপিংয়ে যায় তাকে মেরে ফেলবে, তাকে হ্যারাস করবে, অ্যাসল্ট করবে। তো এগুলো তো কোনো ভাবনা, এভাবে তো খেলাধুলা হয় না। আর একই সঙ্গে আর্থিক কিছু বিষয় আসলে জড়িত আছে, যেমন মুস্তাফিজ হয়তো ইয়াতে অনেক দামে বিক্রি হলো, সেখান থেকে অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন। যদিও যেই প্রসিডিউর আসলে নেওয়া হয়েছে, যেহেতু তিনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না, টাকাটাও হয়তো পাবেন না, সেই বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে মুস্তাফিজ যদি সেখানে অংশ না নেয় তাহলে সেই টাকাটা পাবেন কিনা, এরকম বিষয়। ইনফ্যাক্ট ব্যক্তিগতভাবে, এখন আমি ডাইরেক্টরের বাইরে বলছি, ব্যক্তিগতভাবে আমার আইপিএল বা বিপিএল বা টি-20 নিয়ে কোনো আগ্রহ আমার ছিল না। তবে এই আইপিএল এ মুস্তাফিজের সাথে যেটা হয়েছে সেটার পলিসি কি আমি জানি না, তাকে টাকা দিবে কিনা দিবে সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় অপমানিত হয়েছে। আর আমি মনে করি যে আইপিএল কেন্দ্র করে বাংলাদেশের যে জুয়ার বিস্তার হাটে ঘাটে মাঠে প্রান্তরে, এই জুয়াটা থেকে বাংলাদেশের মানুষ বাঁচবে, এটা একটা পজিটিভ সাইন।
আর একই সঙ্গে আমরা দেখেছি যে গতকাল মুস্তাফিজকে নিয়েও একটা হয়েছে, পিএসএল একটা স্ট্যাটাস দিয়েছে যে মুস্তাফিজকে তারা ওয়েলকাম করেছে এবং সেখানে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তাকে নেয়ার জন্য ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে এবং সেখানে মনে হচ্ছে যে বেশ ভালো দাম পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সো এটা কি অনেকটা এরকম হলো যে ইন্ডিয়ায় যে মার্কেটটা পেতো সেই মার্কেটটা এখন পাকিস্তান বা পিএসএল পেয়ে যাবে আইপিএল এর পরিবর্তে? এটা তো আসলে তাদের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পলিসি, তাদের ফ্র্যাঞ্চাইজকে লিগকে হাইলাইট করার জন্য। কিন্তু আমাদের বিসিবির অ্যাঙ্গেল থেকে আমরা আসলে এসব নিয়ে যতক্ষণ পর্যন্ত ইনফর্ম না হবো, যতক্ষণ পর্যন্ত মুস্তাফিজের এনওসি চাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে মুস্তাফিজ কেন যাচ্ছে। সেটা তো বলাই যাবে না, মুস্তাফিজ যাচ্ছে কি না আদৌ সেটাও এখনো বলতে পারছি না। আর মুস্তাফিজের সাথে আরও তো আমি আপনার মতো নিউজ দেখেছি যে আমাদের আরও প্লেয়াররা পাকিস্তানে খেলবে, সেটা আপেক্ষিক ব্যাপার। আমরা ফোকাস হচ্ছে এখন এই মুহূর্তে T20 আর পিসিএল, বিগ ব্যাশ, যেখানে যেটা হোক না কেন আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব জায়গায় আলোর দ্যুতি ছড়াক ডেফিনেটলি। আর প্রথমেই যেই ইয়েটা করেছিলাম যে বিসিবি পরিচালকরা তাদের স্ট্যান্ড জানিয়েছেন, আর ভারত থেকে বাংলাদেশের সরকারের দিকেও একটু আঙুল তোলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ক্রিকেট বোর্ড অনেক সময় এই যে এক দেশে খেলতে যাবে কি যাবে না সেই বিষয়গুলোতে ডিসিশন নেয় শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ডের জন্য একটু কঠিন। সেই ক্ষেত্রে সরকারি দপ্তর থেকে আপনাদের কোনো মেসেজ আছে কিনা ফার্দার কোনো স্টেপ নেওয়ার জন্য? আমরা সরকার থেকে সরকারি মেসেজ পেয়েছি, যেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন এবং ক্রীড়া উপদেষ্টা নিজে সেটা খবরটা উনি নিজেই দিয়েছেন। আর আমাদের সিদ্ধান্ত যেটা সেটা আমরা নিজেরাই জানিয়েছি। আর আজকে বিকালের পরে আমরা হয়তো বুঝতে পারবো, একটা সিনারিও পাবো যে আসলে আমরা তো রাষ্ট্রকে অ্যাভয়েড করে কিছু করতে পারবো না, তো বাট আমাদের বিসিবির নিজস্ব একটা গতিধারা আছে, গতিবিধি আছে, বিধিমালা আছে, সেখানে আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা দীর্ঘমেয়াদী প্ল্যানে আইসিসিতে আছি, ওখানে খেলাধুলার ব্যাপার আছে, আমাদের ফান্ডিংয়ের ব্যাপার আছে, আমাদের বাংলাদেশের স্ট্যাটাসের ইস্যু আছে। তো সব কিছু মিলে আমি স্ট্রেট হয়ে বলতে পারি, বাংলাদেশ আইসিসির কাছে যদি অত্যাচারিত কিংবা নিগৃহীত কিংবা চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত না আসে, বাংলাদেশ সঠিক পথে আছে এখন, আমি মনে করি এটা। অবশ্যই এই প্রসঙ্গে আরও আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে আরও একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক এখন আসলে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই বছরই বাংলাদেশের সাথে বা ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। ভবিষ্যতে যদি বাংলাদেশ ভারতে না যায় বা ভারত যদি বাংলাদেশে না আসে, সেই ক্ষেত্রে বিসিবির যেই অর্থনৈতিক একটা কি বলবো এটা রোটেশন, সেই জায়গায় কি আসলে বড় ধরনের প্রভাব পড়বে কি না? প্রথমত আমরা এখন ফোকাস করছি T20 ওয়ার্ল্ড কাপ, সেটার ব্যাপারে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত হবে। তারপর আসবে আগস্টে ইন্ডিয়া সিরিজ, এসব নিয়ে এখন কোনো আলোচনা হয়নি। আর সিকিউরিটি রিজনে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো আমরা যে খেলাধুলা বন্ধ হয়ে যাবে নিরাপত্তার কারণে, এ ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। এবং আমাদের যে সফরগুলি আছে এবং যে সিরিজগুলো এখানে হবে সেগুলো নিয়ে কোনো আলোচনা আসলে হয়নি। এখন টোটাল ফোকাসটাই T20 ওয়ার্ল্ড কাপের উপরে। তো আমরা আর বাণিজ্যের ব্যাপারে যেটা বলছেন, ডেফিনেটলি বাংলাদেশ একটা বড় মার্কেট, ইন্ডিয়া আরও বড় মার্কেট, এবং আমাদের পারস্পরিক সুসম্পর্কই পারে আমাদের দুই মার্কেটকে প্রভাবিত করতে, দুই দেশের বোর্ডকে লাভবান করতে। এতে করে দুই দেশের জনগণ উপকৃত হবে, প্লেয়ার উপকৃত হবে। তো আমি মনে করছি যে, আশা করছি যে মুস্তাফিজ ইস্যুতে যে প্রবলেমটা বা ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটা T20 ওয়ার্ল্ড কাপের পরে এটা একটা সুন্দর সলিউশন দিয়ে যাবে এবং ক্রিকেট ওয়ার্ল্ডে শান্তি ফিরে আসবে এবং সবাই যেন কমফোর্টেবল খেলতে পারে। একজন খেলবে, একজনের কথা মতো চলবে, এরকম কোনো ব্যবস্থা না থাকে। আমার মনে হচ্ছে এই T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে ভূমিকাটা এখন হতে যাচ্ছে, সেটা একটা অ্যালার্মিং স্ট্যান্ড ফর বাংলাদেশ এবং ফর আইসিসি, আমরা এই ক্রিকেট ন্যাশনগুলো এক থাকার জন্য। এই যে অ্যালার্মিং সিচুয়েশনের কথা বলছেন, এটা এর উপর ভিত্তি করে এক ধরনের কথা আসলে এই ইস্যুর পরে প্রচলিত হয়ে গেছে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া সাথে পাকিস্তানের ক্ল্যাশ, একই সঙ্গে তারা দীর্ঘদিন পর 20 বছর পরে তারা ডিসিশন নিয়েছে যে তারা ভারতে আর খেলতে যাবে না, যার কারণে বিকল্প ভেন্যুর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেই গার্ডসটা একটু দ্রুতই দেখিয়েছে, বা এই অন্যায় তো হয়ে আসছিল বা এই ধরনের অভিযোগ কিন্তু অনেক আগে থেকেই ছিল। সেই জায়গায় কি মানে ক্রিকেট বিশ্ব কি এরকম একটা দৃশ্য দেখতে পারে যে আরও অন্যান্য দেশের সঙ্গে ভারত আসলে এখন যেভাবে স্ট্যান্ডগুলো নিচ্ছে, তাতে করে কি ওই যে ইন্ডিয়া ভার্সেস ভারত এরকম খেলা দেখার খুব কাছে চলে এসেছি কিনা আমরা? না, ভারত নিঃসন্দেহে এখন যেটা হচ্ছে তাদের, আমার মনে হয় যেটা তাদের নির্বাচন সামনে, সেটাকে কেন্দ্র করে তারা একটু ভোটাভুটি বা এরকম কোনো গেইন করার জন্য তারা বড় ভুল করে ফেলছে।
এবং যেটা শুধরানোর কোনো সুযোগ আর নেই, কারণ আমরা রীতিমতো চিন্তিত। আর আপনি যেটা বলছেন যে ভারত, হিন্দুস্তান আর ইন্ডিয়া একসাথে খেলবে, এটা আসলে একটা ওই জনগণের কথাবার্তা। মানুষ মজা করবে, ট্রোল করবে, অনেক রকম কথা বলবে, ব্লগাররা আছে, তারপরে কি কি যেন আছে, ওরা কথা বলতে থাকে, নিজের নিজের তথ্য দিতে থাকে, নিজের নিজে বলতে থাকে। তো ওটা অন্য ইস্যু, ওটা আমি রিফ্রেশমেন্ট হিসেবে নেই, মজা এন্টারটেনমেন্ট হিসেবে নেই কিন্তু আমি। কিন্তু যখন পয়েন্ট আমরা পৌঁছাবো যে ইন্ডিয়ার ইন্টারেস্ট, বাংলাদেশের ইন্টারেস্ট, পাকিস্তানের ইন্টারেস্ট, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ আইসিসিভুক্ত যে দেশগুলো, শ্রীলঙ্কা সব সহ, কারণ এটা একটা কমিউনিটি, ক্রিকেট একটা কমিউনিটি, এবং ক্রিকেট কিন্তু অত দেশ খেলে না। তো সুতরাং আমরা এই কয়েকটা দেশের মধ্যে যদি ক্ল্যাশ হয়, তাহলে কিন্তু ক্রিকেটের ফিউচার ভালো হবে না। এবং এই ক্রিকেটের ফিউচারটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আসলে আইসিসি লিডারশিপেই আমরা যেন সবাই সবার সম্মান নিয়ে খেলতে পারি, সব মেম্বাররা যেন কোনো কারো হুমকিতে বা কারো প্রভাবে যেন প্রভাবিত না হয়। ইভেন দ্য বোর্ড বা আম্পায়ার্স বোর্ড বা স্কোরার, যেখানে যেখানে সমস্যাগুলি, থার্ড আম্পায়ার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক স্বার্থর সিদ্ধান্ত হয় পক্ষে, একটা বিশাল দেশের পক্ষে। তো এগুলো আমরা চাই না, আমরা চাইবো যে ক্রিকেটটা খেলা হোক, রাজনীতির বাইরে থাকুক ক্রিকেটের। এই ইস্যুতে সবশেষ কোশ্চেন, দায়টা আসলে কার দেখেন, বাংলাদেশ বা বিসিবির বা বিসিসিআই নাকি ভারতের? এই যে ইস্যুটা ক্রিয়েট হলো বা এই যে সংকটটা তৈরি হলো, এটা সম্পূর্ণ দায় আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই এর, কারণ ওটা ওদের দেশ থেকে ঘটনা ঘটেছে। ওদেরকে এনশিওর করতে হবে আমাদের সিকিউরিটি, এবং আইসিসি কে এনশিওর করবে বিসিসিআই এবং বিসিসিআই কর্তৃপক্ষ। তারপরে আমরা হয়তো সিদ্ধান্ত নিব, আজকে এই সিদ্ধান্ত ওদেরটা পাওয়ার পর আমরা সিদ্ধান্ত দিতে পারবো। এবার আপনার প্রসঙ্গে ফিরি। বিসিবিতে হঠাৎ করে মানে অনেকটা আকস্মিকভাবেই এসেছেন বিসিবির দায়িত্বে, তবে ক্রিকেটের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরেই জড়িত, এবং যখন বিসিবিতে আসলেন, বিসিবিতে আসার পরে আপনি সেই মাঠটাকেই বেছে নিলেন, এবং অনেকবারই আপনার সাথে কথাবার্তা হয়েছে, আপনার সময় চেয়েছি, আপনি বারবারই বলেছেন যে মাঠে যেতে হবে, কখনো নোয়াখালী, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী বা দিনাজপুরে আপনি ঘুরেছেন। এই পুরো জায়গাটা ঘুরে আমাদের এই যে মুস্তাফিজকে নিয়ে এখন এত আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, মুস্তাফিজের পাশে পুরো দেশ দাঁড়িয়ে গেছে, এরকম প্লেয়ার মাঠ পর্যায় থেকে আসলে আসে না কেন, বা মাঠ পর্যায়ের পরিস্থিতিটা কি, সেই বিষয়ে একটু জানতে চাই। থ্যাংক ইউ। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং আমি যেহেতু এজ গ্রুপের চেয়ারম্যান, আমি এই কথাগুলো বলার জন্য আসলে মিডিয়াতে যাই, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ফোকাস করা যে আইপিএল, বিপিএল কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচগুলি। তো আমাদের তৃণমূল যদি ঠিকঠাক থাকে, আমাদের এজ লেভেলের প্লেয়াররা যদি ফ্যাসিলিটিস, লজিস্টিক দিক থেকে পিছিয়ে থাকে, তাদের যদি প্রচুর ম্যাচ খেলতে না পারে। তো আমি দেখতে গিয়েছিলাম এ পর্যন্ত 15টা জেলা, যেখানে প্রথম ধরেছিলাম পার্বত্য চট্টগ্রাম এলাকার 3টা, রংপুর 8টা জেলা, আর নোয়াখালী, কুমিল্লা তো আমি চিনি, আরও আমি ভিজিটের মধ্যে রেখেছি অন্যান্য অঞ্চল। তো সেখানে আমি যেটা দেখেছি, সাপোজ পঞ্চগড়ের থেকে শরীফুল আছে, কৃষ্ণা আছে, এবং হ্যান্ডবলের 9টা ন্যাশনাল সেখানে আছে, বাট সেখানে খেলার কোনো ফ্যাসিলিটিস নাই। এই যে জানুয়ারি মাস এখন শুরু হচ্ছে, জানুয়ারি 15-16 গেলে পঞ্চগড়ের স্টেডিয়ামটা ন্যাড়া হয়ে যাবে। তো সেখানে তারা ক্রিকেটটা খেলার সুযোগ হবে না। এখন আপনি যদি এবার যান গাইবান্ধা, কুড়িগ্রামে, সেখানে কোনোদিন ভেন্যু দেওয়া হয়নি। আপনি যদি যান লালমনিরহাটে, আপনি সেখানে দেখবেন যে কোনো মাঠই নেই। আপনি যদি দিনাজপুরে যান, দেখবেন যে একটা মাঠে 3টা ফুটবল কি বলে গোলবার। তো আপনি তাহলে খেলবেন কীভাবে ক্রিকেটটা? আপনি যদি দেখতে চান মেয়েদের ক্রিকেট আমরা ভালো করছি, এখন আপনি মেয়েদের ক্রিকেটের গতকালকে তথ্য অনুযায়ী বাংলাদেশে মেয়েদের খেলার জন্য কোনো বলই আনা হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত আমাদেরকে ফেস করতে হচ্ছে যেগুলি থাকার কথা গোডাউনে। আমরা রোলার, পিচ কাভার, গ্রাস কাটার, তারপরে যে আনুষঙ্গিক যে স্কোরবোর্ড বা ড্রেসিং রুম ইস্যুগুলো, এগুলি থাকার কথা আমাদের গোডাউনে, আমাদের হাবে, যেখান থেকে আমরা সাপ্লাই দিব এবং আমাদের খেলা চলবে। বাট আমাদের চিন্তা করতে হচ্ছে লিগ চালানো। আমাদের 16 টুর্নামেন্ট শুরু হয় 12 তারিখ থেকে। আমাদের এর আগে 18 টুর্নামেন্টটা শেষ হয়েছে, যেটা 3 দিনে খেলা হবে কক্সবাজার 21 জানুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত। তো এই যে 16, 18, তারপর শুরু হবে 14, তারপর শুরু হবে প্রাইমারি স্কুল, তারপর আমরা সফট বলের চেষ্টা করছি মাদ্রাসাগুলোকে ইনভলভ করার, তারপর আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো টুর্নামেন্ট করার, তারপর আমরা ঢুকাচ্ছি বাংলাদেশের ছিন্নমূল শিশু, সুবিধা বঞ্চিত শিশু যারা বিভিন্ন এসএস পল্লীর মতো জায়গায় আছে, বা অ্যামেচাররা বা যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানবিক দৃষ্টিও যে স্কুলগুলি চালায়। অর্থাৎ বাংলাদেশের সব লেভেলের বাচ্চাদেরকে স্পোর্টসে সবার আগে আমরা ইনভলভ করতে চাই, যেন তার মাথায় ক্রিকেটেও চিন্তাটা থাকে এবং ক্রিকেটের ডিসিপ্লিনটা সে বড় হতে পারে। আপনি এজ গ্রুপের এজ কমিটির চেয়ারম্যান বা ডিপার্টমেন্টটা আপনি দেখছেন, তবে এই বয়সভিত্তিক পর্যায়ে বেশ কিছু ধরনের কিন্তু দেখা যায় যে অন্যায় কিংবা স্বজনপ্রীতি, এই ধরনের অভিযোগগুলো আমাদের কাছে বারবারই আসে। আপনি মাঠ পর্যায়ে ঘুরে সেই বিষয়ে কতটুকু অভিজ্ঞতা আপনার হয়েছে সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো, তবে দর্শক ছোট্ট একটা বিরতির পর।
বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। ক্রিকেটের মানুষ বা স্পোর্টসের মানুষ, সেজন্য আপনার এই পরিচয়টাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। যেটা বলছিলাম একটু আগে, যে এই যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন বয়সভিত্তিক ক্রিকেটটা নিয়ে কাজ করার জন্য, একই সঙ্গে গ্রাউন্ডসগুলোও কিন্তু আপনি দেখছেন যে সেখানে মাঠগুলোকে আসলে কি পর্যায়ে আছে। বিগত সময়গুলোতে আসলে কি হালে সেইগুলোকে পেয়েছেন, এবং সেটাকে আবার রিফ্রেশ করতে বা খেলা উপযোগী করতে আসলে আপনাদের কি কি কাজ করতে হবে, কি কি প্রতিবন্ধকতা রয়েছে আসলে? প্রথমত আমাদের একটা মাথায় রাখতে হবে, এই সমস্ত মাঠের মালিক হচ্ছে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। তারা মাঠ বরাদ্দ দিলে খেলা হয়, এবং তারা যে বিবেচনায় বরাদ্দ দেয় সেটা মাঝে মধ্যে অবিবেচনায় হয়ে যায়। কীরকম, কেউ হয়তো বায়াস্ট করে আজকে যে কুমিল্লা জেলা স্টেডিয়াম ফুটবল আন্ডারে, তাহলে কি অন্য খেলা হবে না? হবে, হইতে হবে। কীভাবে হবে সে কোনো দিক নির্দেশনা আমাদের নাই। যেমন আমাদের উইকেট তৈরি করতে হয়, ক্রিকেটের প্রিপারেশন আছে। আমি যদি ম্যাট উইকেটে খেলি, যেটা 88-এ বন্ধ হয়ে গেছে, আমি 2025-26 যদি আমি ম্যাটে খেলি, তাহলে আমার প্লেয়ার খেলছে ইন্টারন্যাশনাল লেভেলে। তাহলে আমি আমাদের প্লেয়ারদের নার্সিং কীভাবে করবো? সাপোজ ফুটবল একটা বাছাই পর্ব হচ্ছে, ফুটবলে বাছাই পর্বের জন্য ক্রিকেট টুর্নামেন্ট বা লিগ বন্ধ, এটা কোনো টুর্নামেন্ট না কিন্তু। তো এগুলো তো আসলে একটা দেশে হয় না। আমরা যে জেলাগুলো ভিজিট করেছি সেখানে ক্রিকেটের কোনো ফ্যাসিলিটিস বলতে কিছু নেই, আছে শুধু মানুষের আগ্রহ আর একাডেমিগুলো যারা নিজের উদ্যোগে খেলাধুলা চালাচ্ছে, তাদের আগ্রহে বাংলাদেশ আজকে এখানে। আপনি যদি পার্বত্য চট্টগ্রাম এলাকায় যান, সেখানে প্রথমত মাঠের প্রকট অনেক সংকট। তার মধ্যে যদি একটা উইকেটের উপর দিয়ে খেলাধুলা শুরু করে, একটা মাঠে সব খেলাধুলা হয়, মাঠের টেম্পারমেন্ট থাকে। আমাদের মেয়েদের যেই ক্রিকেটটা বা মেয়েদের যে ফুটবলটা, ওটা তো ফ্যাসিলিটিস ইস্যু আছে। এখন মেয়েদের আপনি যাবেন, কোনো ড্রেসিং রুম পাবেন না। তো মেয়েরা যে খেলবে তাদের তো একটা প্রাইভেসি আছে, যেহেতু তারা মহিলা। তো তাদের কোনো ড্রেসিং রুম নাই কোথাও, যেখান থেকে স্পেশালি উত্তরবঙ্গ এবং পার্বত্য অঞ্চলের মেয়েরাই বেশি ক্রিকেট খেলে বা মেয়েরা একটা অ্যাডভান্স খেলাধুলায়। তো তাদের যদি এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করতে না পারি, একটা মেয়ে ছেলে যারা খেলবে তারা একটা ডিস্ট্রিক্ট ট্যুরে যাবে, সেখানে যদি আমি কম দামে হোটেল দেই বা তাদেরকে ডরমেটরিতে মাটিতে শোয়া রেখি, যেখানে কোনো ঘুমানোর ব্যবস্থা না, সারা রাত মশা কামড়াবে, তো এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে, তাই না? মানে এই বয়সভিত্তিক পর্যায়ে আসলে আপনি যতটুকু দেখেছেন সবচেয়ে শঙ্কার বিষয় কি, এবং সবচেয়ে আশাবাদী হওয়ার মতো বিষয়টা আসলে কি? আমি মনে হচ্ছে এখন বিসিবি আমার যে সার্ভেটা, পাশাপাশি আমাদের অন্য ডিরেক্টর খালেদ মাসুদ পাইলট, সেও ভিজিটে গিয়েছে। আমাদের ডেভেলপমেন্টের আমাদের সাবেক ক্যাপ্টেন নির্বাচক হায়ুল ভাই সুমন, সেও ঘুরছে। এখন আমাদের বিসিবির ডিরেক্টররা আসলে এই যে আমার যে ভিজিটটা, এবং এটাতে আগ্রহী ওনারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং ওনারা আমাকে বলেছেন আমাকে নিয়ে যাওয়া। তো আমরা যদি ডিরেক্টররা যারা বিসিবির দায়িত্বে আছি, আমরা যদি সরেজমিনে দেখি যে এই জেলাটা এই সমস্যা, এখানে একটা জেলাতে জেলা কোচ আছে যেখানে 16টা উপজেলা, তো 16টা উপজেলা তো আপনি একটা কোচ দিয়ে হবে না, আপনাকে উপজেলা একাডেমিতে কোচ এনে তাদেরকে রিফ্রেশার্স কোর্স করিয়ে তাদেরকে নিয়োগ দিতে হবে, যেন আমাদের রুট লেভেলের প্লেয়াররা সুবিধা পায়। আপনার মাঠ সংকট, আমরা জানি মাঠ সীমিত, কিন্তু যে উপজেলাগুলোয় ব্যাপারটা কি অনেকটা এরকম যে অবকাঠামোটা একেবারেই ভেঙে পড়েছে, সেটাকে নতুন করে কোনো প্ল্যান নেই, কম্বাইন্ড কোনো প্ল্যান নেই, আমাদের কোনো ইয়ার ক্যালেন্ডার নেই যে বছরে কোন কোন সময় কোন কোন খেলা হবে। এটার জন্য আমরা অনেকবার হইচই করেছি। আমি ক্রিকেট কনফারেন্সে যেই ইস্যুটা তুলেছিলাম ফুটবল নিয়ে, সেটা লক্ষ্য একটাই ছিল, দৃষ্টি আকর্ষণ করা, যে আপনারা তো, আমরা বলছি না তো সব খেলা বন্ধ হয়ে যাক, আমরা চাচ্ছি ইয়ার ক্যালেন্ডার করে দেন, কারণ ক্রিকেট একটা নির্দিষ্ট মৌসুমে খেলা হয়, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। তো আমরা কীভাবে ইয়ার ক্যালেন্ডারটা করবো এবং সব খেলা হবে, সেটাই আমাদের লক্ষ্য, আর কিছু না। বিপিএল নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু সমালোচনাও কিন্তু হয়েছে। একটু ছোট্ট করে জানতে চাই যে বিপিএল নিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটা পূরণ হলো এখন পর্যন্ত? দেখুন, আমরা বিপিএল, আমরা বোর্ডের বয়স হচ্ছে 3 মাস। আমরা এই 3 মাসের মধ্যে যে কাজগুলো করছি, এর মধ্যে বিপিএল ছিল অন্যতম চ্যালেঞ্জিং। আমরা কিন্তু পারতাম স্কিপ করতে, যে বিপিএল আমাদের জন্য অত ফ্রুটফুল না, বিপিএল আমাদের জন্য অনেক হ্যাসেল, আমরা বরং পুনর্গঠন দেয়। কিন্তু ওটা একটা কথা, তো মানুষের কথা, মিডিয়ার কথা এবং দেশের কথা চিন্তা করে বেসিক্যালি আমরা বিপিএলটা করেছি, এবং বিপিএল গভর্নিং বোর্ডে কিন্তু আমি নাই, কিন্তু আমি দেখছি তার ট্রাইং হার্ড ভালো করার জন্য। বাংলাদেশ এখন খুব স্ট্রং একটা পজিশন নিয়েছে, অন্তত টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে। সেই সময়ে একটা গানের কথা মনে পড়ছে, বেশ 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 সাবাস বাংলাদেশ, যদি দুটো লাইন হয় আমাদের জন্য। এটা তো আমি ওই বাইরে যখন ক্যামেরা চলো তখন গাই না, স্টুডিওতে আসলে গাই। এটা ইব্রা টিপুর কথা, সঙ্গীত সুর। আর এটা বেসিক্যালি ক্রিকেটের থিম সং ছিল। 2005-এ জিম্বাবুয়ে সফর উপলক্ষে আরাফাত রহমান কোকো সাহেব গানটা তৈরি করেছিলেন, যেটা কথা লিখেছেন সোহেল আরমান। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ, বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।
তাক ধিনা ধিং 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 ধা, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আপনাকে। এবং বাংলাদেশের মতো করে এগিয়ে যাবে সগৌরবে এবং স্বমহিমায়, এটাই আসলে প্রত্যাশিত। দর্শক, এতক্ষণ এখন মাঠের আয়োজনে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।